হ্যালো লিসেনার্স, কাছে দূরে পথেও প্রবাসী যে যেখানে আছেন সবাইকে লাইফ স্টোরি চ্যানেলের পক্ষ থেকে আমি আরজি নীল স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকের এপিসোড সাজানো হয়েছে কিছু ভৌতিক অভিজ্ঞতা দিয়ে, আর এই ভৌতিক অভিজ্ঞতাগুলো শেয়ার করার জন্য পুরো সময় আমি পাশে থাকব। আমরা কয়েকটি স্বতন্ত্র গল্পকে একসাথ করে আপনাদেরকে নিয়ে যাব এক ভয়ের দুনিয়ায়। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন। শুরু হচ্ছে আজকের এপিসোড। যেভাবে লেখা আছে পড়ছি ঠিক সেভাবে। রাত তখন 10:30, বাইরে টিপ টিপ বৃষ্টি পড়ছে। রিয়াদ তার পুরনো বন্ধুর ফোন পেল। এই রে, আগামী শুক্রবার একবার গ্রামে চলে আয় না, দাদুর পুরনো ভিটায় এখন আর কেউ থাকে না, তোকে নিয়ে ঘুরে দেখব। বন্ধুটার নাম রাফি। রিয়াদ শহরের ছেলে, কিন্তু রাফিদের গ্রাম শিমুলতলা, নদীর ধারে পুরনো গাছপালা আর মাটির ঘরে ভরা এক গ্রাম। রিয়াদের একটু দ্বিধা হচ্ছিল। শুনেছিল ওদের পুরনো ভিটাটা অনেক দিন ধরে ফাঁকা পড়ে আছে, রাতে নাকি কেউ যায় না সেখানে। কেউ বলে বাড়িটার আশেপাশে রাতে ছায়া ঘোরে, কারো পায়ের শব্দ পাওয়া যায়, কিন্তু কাউকে দেখা যায় না। তবুও রাফির জোরাজুরিতে রাজি হলো রিয়াদ। শুক্রবার সকালে ট্রেনে উঠল দুজন, আর বিকেলের দিকে পৌঁছে গেল শিমুলতলায়। রাফিদের ভিটাটা গ্রামের একেবারে শেষ প্রান্তে, চারপাশে বিশাল বটগাছ, মাঝখানে একটা পাকা দোতলা বাড়ি, জানালার কাঁচ ভাঙা, ছাদের শ্যাওলা। রাফি হেসে বলল, দেখেছিস, এখানেই আমরা ছোটবেলায় লুকোচুরি খেলতাম। রাতে কেউ ঢুকতো না, সবাই ভয় পেত। রিয়াদ বাড়ির ভেতরে ঢুকলো। বাতাসে পুরনো ধুলা, পচা কাঠের গন্ধ, একেবারে অন্ধকার। তার মোবাইলের টর্চ অন করতেই দেয়ালের উপর একটা হাতের ছাপ দেখা গেল। পুরনো, শুকনো, কিন্তু ঠিক যেন কারো হাতই এখনও রয়েছে। রাফি বলল, ওসব পুরনো দাগ রে, ভয় পাবি না। রাতের জন্য ওরা উপরতলার এক ঘরে বিছানা পাতল। বাইরে কুকুর ডাকছে, মাঝে মাঝে বাতাসে জানালার ঠক ঠক শব্দ করছে। রিয়াদের ঘুম আসছিল না। একসময়ের মনে হলো নিচতলা থেকে কারো পায়ের শব্দ আসছে, ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। রিয়াদ টর্চটা ধরল। রাফি, শুনেছিস? কোনো উত্তর নেই। পায়ের শব্দ থেমে গেছে। ও দরজার কাছে গিয়ে তাকাতেই দেখল সিঁড়ির মাথায় একটা ছায়া দাঁড়িয়ে আছে, মানুষের মতো, কিন্তু লম্বা, চিকন, মুখ দেখা যাচ্ছে না। হঠাৎ ছায়াটা অদৃশ্য হয়ে গেল। রিয়াদ চিৎকার করে উঠল। রাফি দৌড়ে এলো। কি হয়েছে? রিয়াদ দেখালো, ওখানে ছিলে কেউ, আমি দেখেছি। রাফি এসে বলল, তুই শহরের ছেলে, গ্রামের অন্ধকার দেখেই ভয় পাচ্ছিস। কিন্তু রিয়াদ জানতো সে ভুল দেখেনি। পরদিন সকালে রাফি বাজারে গেল। রিয়াদ একা বাড়িতে থাকলো। ঘুরতে ঘুরতে ও নিচতলার স্টোর রুমে ঢুকলো। সেখানে কাঠের বাক্স, পুরনো পুতুল, কিছু ছেঁড়া ছবি। একটা ছবিতে দেখা গেল রাফির দাদা, দাদি আর একটা ছোট মেয়ে। ছবির পেছনে লেখা নাহিদা 1987, মৃত্যু 1993। রিয়াদ কেঁপে উঠল। মেয়েটার মুখ একদম সেই ছায়ার মতো। ঠিক তখন দরজার কাছে ঠক ঠক আওয়াজ হলো। রিয়াদ ঘুরে তাকাতেই দেখল দরজাটা ধীরে ধীরে খুলে যাচ্ছে, আর বাইরের দেয়ালে ছায়াটা নড়ছে, যেন কেউ বাইরে দাঁড়িয়ে আছে। রাত নামতেই আবার বৃষ্টি শুরু হলো। রাফি হাসতে হাসতে বলল, আজকে আমরা ছাদে বসে গল্প করব, দেখি তোর ভয় যায় কিনা। বৃষ্টির ফোঁটা জানালায় টুপটাপ পড়ছে। ঠিক তখন রিয়াদ শুনল নিচ থেকে কারো কান্নার শব্দ আসছে।
মেয়ের গলার মতো। আমায় ফেরত দাও, আমায় নিচে রেখে এসো না। রিয়া চিৎকার করে বলল, রাফি নিচে কেউ আছে। দুজন টর্চ নিয়ে নিচে নামলো। সিঁড়ির নিচে দাঁড়িয়ে ছিল একটা মেয়ে, ভেজা চুল, ফ্যাকাশে মুখ, চোখ দুটি অন্ধকারের মতো কালো। সে বলল, তোমরা এখানে কেন এসেছো? রাফি হতভম্ব হয়ে বলল, তুমি কে? মেয়েটা হাসল, তোমার বাড়িতেই তো আমি ছিলাম। তারপর অদৃশ্য হয়ে গেল। রাফি গ্রামের বৃদ্ধদের জিজ্ঞেস করলো। তারা বলল, ওই মেয়েটার নাম নাহিদা। সে তোমার বাবার ছোট বোন ছিল। একদিন বৃষ্টির রাতে সে পুকুরে পড়ে মারা যায়। তারপর থেকেই বাড়িটায় অদ্ভুত ঘটনা ঘটে। রিয়াদ তখন বুঝল গত রাতে তারা নাহিদাকেই দেখেছে। ওরা সিদ্ধান্ত নিল ভোরে চলে যাবে, কিন্তু সেই রাতটাই ছিল সবচেয়ে ভয়ানক। দুজন যখন ঘুমাচ্ছিল হঠাৎ দরজা খুলে গেল, ঠান্ডা বাতাস ঢুকে ঘরের আলো নিভে গেল। রিয়াদ টর্চ চালাতেই দেখল নাহিদা তাদের পাশে দাঁড়িয়ে আছে। সে বলল, আমি একা থাকি এখানে, কেউ ফেরে না। তারপর ধীরে ধীরে দেয়ালের ভেতর মিলিয়ে গেল। সকাল হলে রাফি অবাক হয়ে দেখল ঘরের দেয়ালে আগের হাতের ছাপটা নেই, বরং লেখা আছে রক্তের মতো লাল অক্ষরে, ধন্যবাদ, আমাকে মনে রেখো। শহরে ফিরে রিয়াদ ও রাফি বহুদিন কিছু বলেনি কাউকে। তবে মাঝে মাঝে রিয়াদের মোবাইলে রাত ৩টার দিকে কল আসে। স্ক্রিনে কোনো নাম নেই, শুধু একটা শিশুর কণ্ঠ শোনা যায়, তুমি কি আবার ছায়ার বাড়িতে আসবে? লিসেনার্স, এটি ছিল আজকের আমাদের প্রথম ঘটনা। অশরীরী নিয়ে আপনাদের ধারণা কি? অশরীরী কি আপনি বিশ্বাস করেন? অশরীরী আসলে কোন অবস্থানে থাকে? দেখুন, বিজ্ঞান এবং ধর্মের এই অশরীরী নিয়ে বহু কাল ধরে বিতর্ক রয়েছে। বিজ্ঞান অশরীরী মানে না, কিন্তু হ্যাঁ, বর্তমান বিজ্ঞান এলিয়েনদের স্বীকার করে নিয়েছে এবং তাদের অদ্ভুত রকমের শক্তির উপর বিশ্বাস রাখে। অন্যদিকে ধর্মগ্রন্থগুলো, প্রতিটি ধর্মগ্রন্থ মানুষের বাইরেও অন্য জাতিকে সমর্থন করে। যেমন ইসলাম ধর্মে জিন জাতির কথা বলা আছে, বাইবেলে বলা আছে ডেমনের কথা, হিন্দু পৌরাণিক কাহিনীগুলোতে রাক্ষস, খোক্কস, দেও, দত্ত, আত্মা হর হামেশা শোনা যায়। আমরা ছোটবেলা থেকে ভূত, প্রেত, বিভিন্ন ধরনের সুপার ন্যাচারাল বিষয়গুলোর সাথে পরিচিত থাকি গল্পের মাধ্যমে, নানি দাদির মাধ্যমে। কিন্তু বাস্তব জীবনে আসলেই কি এগুলো অস্তিত্বহীন? আসলেই কি মানুষের অভিজ্ঞতা এরা ধরা দেয় না? ধরা যদি নাই বা দিল, তাহলে যে মানুষগুলো এই বিষয়গুলোকে এক্সপেরিয়েন্স করলো তারা সবাই কি ভুল বকে? প্রশ্ন থেকে যায়, রহস্যের আবরণে মোড়া থাকে, যুক্তির পরশ পাথরে বারবার কাটা হয়। কেউ বলে হ্যাঁ, অনেক কিছুই থাকতে পারে, আবার বস্তুবাদীরা বলে না, এসব কিচ্ছু নেই। কিন্তু ভয়ের জায়গায় এসে রাতের ছমছম অন্ধকারে যখন বটগাছের নিচ দিয়ে কেউ যায়, খস করে একটা শব্দ হলেও যে মানুষটা নিকষ বস্তুবাদী, তার কলিজাও হিম হয়ে আসে, সেও এক অজানা ভয়ে কেঁপে ওঠে। লিসেনার্স, এমন অনেক ঘটনা আছে আপনাদের কাছে। আমরা আশা করব আপনারা আমাদেরকে এই ঘটনাগুলো পাঠাবেন। আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদেরকে দিয়ে রাখবেন কমেন্ট বক্সে, আমাদের টিম আপনাদের সাথে যোগাযোগ করবে। আচ্ছা, যাই হোক, অনেক কথা হয়ে গেল।
এবার দ্বিতীয় ঘটনায় আমরা চলে যাব। ঠিক যেভাবে লিখছেন সেভাবেই পড়ছি। ঢাকার মগবাজারে পুরনো একটা ৫ তলা ভবন, নাম নূর ভিলা। বাড়িটার ৪র্থ তলায় ফ্ল্যাটে নতুন ভাড়াটে হিসেবে উঠল এক তরুণ, আরমান। চাকরির জন্য ঢাকায় এসেছে, রাত দিন কাজ, তারপর ক্লান্ত হয়ে ফিরে আসে ফাঁকা ফ্ল্যাটে। বাড়িওয়ালা আগে থেকেই সাবধান করেছিল, ছেলে রাতে বারান্দার দিক যাস না, আর ওই পিছনের দরজায় সবসময় বন্ধ রাখবি। আরমান একটু হেসেছিল। কেন? বাড়িওয়ালা চোখ নিচু করে বলেছিল, ওখানে একবার দরজা খুললে কিছু জিনিস আবার বন্ধ হয় না। রাত তখন 12:30, বাইরে বৃষ্টি। আরমান অফিস থেকে ফিরেই জানালার পাশে বসে কফি খাচ্ছিল। হঠাৎ শুনল ফ্ল্যাটের ভিতরের একটা দরজা ঠাস করে বন্ধ হলো। ও একা মানুষ, ভয় পেয়ে চারিদিকে খুঁজল, রান্নাঘর, বাথরুম, কিছুই না। কিন্তু সেই পিছনের দরজাটা, যেটা সকালবেলা বন্ধ করে রেখেছিল, এখন আধ খোলা। দরজার নিচে অদ্ভুত কালো ছায়া নড়ছে, যেন কারো পা। আরমান দ্রুত দরজা বন্ধ করে চেইন লাগিয়ে দিল। ভয় হলেও নিজেকে বোঝালো হয়তো বাতাসেই খুলে গেছে। পরদিন আবার শব্দ, এবার কারো ফিসফিসানি। দরজার ওদিক থেকে আসছে, আমায় একটু খুলে দাও, শুধু একবার। আরমান দরজার কাছে কান পেতে শুনল। কণ্ঠটা মেয়ের মতো, নরম কিন্তু করুণ। সে বলল, কে আপনি? কোনো উত্তর নেই। দরজার নিচে তখন ঠান্ডা বাতাস বইছে, আর হালকা পচা গন্ধ আসছে। রাত ৩টার দিকে হঠাৎ করে ফ্ল্যাটের লাইটগুলো একে একে নিভে গেল। সবশেষে শুধু সেই দরজার ফাঁক দিয়ে এক ফোঁটা আলো। কেউ যেন টর্চ ধরে দাঁড়িয়ে আছে দরজার ওপারে। পরদিন সকালে নিচতলার বুড়ি আনোয়ারা খালা দরজায় কড়া নাড়ল। বাবা, রাতের দিকে ওদিক থেকে আওয়াজ পেয়েছ? আরমান মনে হয় থেমে গেল। হ্যাঁ হ্যাঁ, মনে হয় কেউ কথা বলছিল। আনোয়ারা খালার মুখ ফ্যাকাশে। ও দরজা খোলিস নে বাবা, ওখান দিয়ে এক সময় একটা মেয়ে মারা গেছিল। বাথরুমের পেছনে ওই ঘরে গ্যাস সিলিন্ডার ফেটে পুড়ে যায়, তারপর থেকে কেউ সেখানে ঢোকে না। আরমান বিস্ময়ে বলল, তাহলে ও দরজাটা কেন রাখা? বুড়ি বলল, ভবনটা বানানো হয়েছিল অনেক আগেই, ওই ঘরটা বন্ধ করে দেয়, কিন্তু দরজাটা সরায়নি। রাত 2টা, আরমান ঘুমাতে যাচ্ছিল। হঠাৎ দরজার দিক থেকে হালকা টোকা, ঠক ঠক ঠক। সে জেগে উঠল। চুপচাপ হাঁটতে হাঁটতে দরজার কাছে গেল। দরজার ওপারে স্পষ্ট এক নারী কণ্ঠ। আমার নাম তানিয়া, আমাকে ওরা বন্ধ করে রেখে দিয়েছিল। আরমান গলায় কাঁপুনিয়ে বলল, তুমি কি চাও? উত্তর এলো, আলো। তারপর দরজার নিচ দিয়ে লালচে আলো বের হতে লাগলো, একটা গন্ধ যেন পুড়ন্ত চুলের। আরমান চিৎকার করে পিছিয়ে পড়ল, দরজাটা লাথি মারল। তখনই ফিসফিসানি বন্ধ হয়ে গেল। পরদিন অফিসে বসে আরমান ভবনের সিসিটিভি ফুটেজ দেখতে চাইল, যাতে প্রমাণ পায় যে কেউ রাতে ফ্ল্যাটে এসেছে। কিন্তু ফুটেজ দেখে সে স্তব্ধ হয়ে গেল। রাত 2:17 দেখা যাচ্ছে আরমান নিজেই সেই পেছনের দরজা খুলে দাঁড়িয়ে আছে। তার মুখে হাসি, আর ফাঁক দিয়ে ঘরের ভেতরে টানছে কিছু একটা। আর ভিডিওর শেষ মুহূর্তে ওর পিছনে এক মেয়ের জ্বলন্ত ছায়া দেখা গেল।
যে ধীরে ধীরে ক্যামেরার দিকে তাকিয়ে চোখ বন্ধ করল। রাতে ভয় পেলেও আরমান নিজেকে বোঝালো, হয়তো ঘুমের মধ্যে হেঁটেছিলাম। কিন্তু এবার দরজার ওদিক থেকে কান্নার শব্দ এলো, আমাকে বাইরে যেতে দাও। হঠাৎ টেবিলের উপর রাখা আয়নাটা কাঁপতে লাগলো। তার ভেতর থেকে ধোয়ার মতো ধূসর চুলওয়ালা একটা মুখ দেখা গেল। জ্বলন্ত চোখে তাকিয়ে বলল, তুমিই তো আমাকে ডেকেছ। আরমান পেছনে পড়ল, তখন দরজাটা নিচ থেকেই খুলে গেল। বাতাসে আগুনের গন্ধ, ধোঁয়া আর ছায়া। ভেতরে কিছুই নেই, শুধু দেয়ালের উপর একটা দাগ, যেন হাত বেহুকে উঠেছিল দেয়ালের দিকে। পরদিন সকালে বাড়িওয়ালা খবর পেল, চতুর্থ তলার ভাড়াটে আরমান আর নেই। দরজা ভেতর থেকে বন্ধ, জানালা খোলা, আর ভেতরে শুধু দেয়ালে পুড়ে যাওয়া এক শব্দ লেখা, ওখানে আলো আছে। পুলিশ দরজা খুলে দেখে ঘরের ভেতর থেকে এক অদ্ভুত গন্ধ বের হচ্ছে, আর ছাদের কোণে ছোট্ট এক কালো দাগ, যেন ধোঁয়া এখনও ওখান থেকে বের হচ্ছে। বাড়িওয়ালা পরে দরজাটা ইট দিয়ে বন্ধ করে দেয়। 2 সপ্তাহ পর এক ইলেকট্রিশিয়ান কাজ করতে এসে দরজার পাশে দেয়ালে ফাটা জায়গাটায় একটা পুরনো ফোন পায়। ফোনটা চালু করলে স্ক্রিনে একটা ভিডিও। রাত 2:19। ক্যামেরার সামনে আরমান বলছে, আমি দেখেছি ওকে, ও আলো চায়, ওর চোখে আগুন কিন্তু কণ্ঠে দয়া। তারপর হঠাৎ মুখের এক পাশ গলে যেতে শুরু করলো, আর ভেতর থেকে সেই নারী কণ্ঠ বলে, দরজাটা খোলা রেখো। আজও নূরভিলায় 4র্থ তলার সেই ফ্ল্যাট কেউ ভাড়া নেয় না। লোকজন বলে, রাতের দিকে শুনলে মনে হয় কেউ ধীরে ধীরে দরজায় টোকা দিচ্ছে, ঠক ঠক ঠক, আর ফিস ফিস করছে, শুধু একবার দরজাটা খোলো। লিসেনার্স, আরও একটু ঘটনা আমরা পড়ে ফেললাম। এই ঘটনাটির সাথে কিছুটা কৃত্রিমতা যদিও আমরা পাই, তারপরও ঘটনাটা কিন্তু বেশ জমজমাট ছিল। এরকম অভিজ্ঞতা আপনাদের কার কার আছে? কে কী এমন অভিজ্ঞতা নিয়েছেন, অথবা অন্য রকম অভিজ্ঞতা আছে যেগুলো আমাদের স্বাভাবিক জীবন থেকে আলাদা, অতি ভৌতিক বা অতিদৈবিক? সেই ঘটনাগুলো আমাদের কাছে পাঠানোর জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি। লাইফ স্টোরি চ্যানেলের মাধ্যমে আপনার ঘটনাও পৌঁছে যাবে সব জায়গায়। আমরা আপনাদের কাছ থেকে প্রচুর ঘটনা যাচ্ছি। আসুন আমরা একটা কমিউনিটি তৈরি করি এবং আমাদের যত অ্যাবনর্মাল এক্সপেরিয়েন্স আছে, যেগুলো স্বাভাবিক ঘটনা প্রবাহের বিজ্ঞানের নিয়মের বাইরে দিয়ে ঘটে যায়, সে বিষয়গুলো নিয়েই আমরা কথা বলবো এখানে। আপনাদের জন্য অনেক শুভকামনা। যাই হোক, আমরা চলে যাব আজকের 3য় ঘটনায়। ঘটনাটি তানভীর ভাই লিখেছেন। তানভীর ভাই যদি এই ঘটনা শুনে থাকেন, আপনার কাছ দিয়ে একটি কমেন্ট আশা করি আপনাদেরও ঘটনাটা ভালো লাগবে। এখানে যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। যদিও ঘটনাটা তানভীর ভাই লেখেননি, তানভীর ভাই এক বন্ধু লিখেছেন। আমরা চেষ্টা করব ঘটনাটাকে হুবহু যেভাবে লেখা হয়েছে সেভাবেই চিত্রায়িত করার। তানভীর শহরের ব্যস্ত লোক, ইন্টেরিয়র ডিজাইনার। কয়েক মাস ধরে একটা নতুন প্রজেক্টের জন্য পুরনো বাড়ি ভাড়া নিতে হলো। 100 বছরের পুরনো, মিরপুরের পাশে একটা দোতলা বাংলো। বাড়িটার নাম আয়নাঘর। মালিক একজন বয়স্ক মানুষ। তাকে বলল,
বাড়িটায় কাজ করতে পারো, কিন্তু রাতে ওখানে থেকো না, আর উপরতলায় আয়নাটায় হাত দিও না। তানভীর হেসে বলল, আয়না মানে? আমি তো ডিজাইনার, আয়না না ধরলে কাজ হবে না। বৃদ্ধ কিছু না বলে চলে গেল, শুধু ফিসফিস করে বললেন, সব আয়নায় নিজের মুখ দেখা যায় না। প্রথম দিনেই তানভীর দেখল বাড়ির প্রতিটি ঘরে এক একটা বড় আয়না লাগানো, কিন্তু সবচেয়ে বড়টা ছিল সিঁড়ির মাথায়, 4 ফুট উঁচু, প্রাচীন কাঠের ফ্রেমে বাঁধানো একটা কালচে আয়না। ধুলো মুছতে মুছতে গিয়ে সে হঠাৎ দেখতে পেল তার প্রতিচ্ছবি 1 সেকেন্ড দেরিতে নড়ছে, হাত তুললো, মুখ ঘোরালো, সবই ঠিক, কিন্তু আয়নাটা যেন একটি ধীরে প্রতিক্রিয়া দিচ্ছে। তানভীর হেসে নিজেকে বোঝালো, বাতাসে আলো কাঁপছে হয়তো। কাজ শেষ করে নিচে নামলো, কিন্তু সিঁড়ির উপর দিয়ে নামার সময় পেছনের আয়নায় কিছু নড়ল। তার ছায়া নয়, আর একজন। রাত 1টা, বাইরে মেঘ, মাঝে মাঝে বিদ্যুতের চমক। তানভীর ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ উপরতলা থেকে টুংটাং আওয়াজ, যেন কেউ আয়নায় আঙুল বলিয়ে দিচ্ছে। সে উপরে গেল, উপরতলায় পৌঁছে দেখল বড় আয়নাটায় হাতের ছাপ ভেতর দিক থেকে। তানভীর মোবাইলের আলো ফেলতেই দেখা গেল আয়নার ওপারে একটা মুখ, তার নিজের মুখের মতো, কিন্তু চোখ লালছে, ঠোঁট কেটে গেছে, আর হাসছে। তারপর আয়নাটা ঠক 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 শব্দ করলো, যেন কেউ ভেতর থেকে বের হতে চাচ্ছে। পরদিন এক বৃদ্ধা কাজের লোক এলো, নাম মেহেরুন। বাড়ির ধুলো ঝাড়তে ঝাড়তে সে হঠাৎ আয়নার দিকে তাকিয়ে নিচু হয়ে বলল, বাবা, আয়নাটার সামনে বেশি দাঁড়িও না। তানভীর জিজ্ঞেস করলো, কেন? বৃদ্ধা ধীরে বলল, আগে এই বাড়িতে জমিদারের বউ ছিল, নাম সালমা। সেই বউ আয়নার নিজের প্রতিচ্ছবি নিয়ে পাগল হয়ে গিয়েছিল। একদিন সবাই দেখে ওর দেহ জ্বলছে, আর আয়নার ভেতর তার ছায়া হাঁটছে। তানভীর ভয় পেলেও বলল, এসব পুরনো কুসংস্কার। বৃদ্ধা চোখ তুলে তাকালো না। তাহলে রাতে আয়নার পাশে যেও না। রাত 2টা, তানভীরের ঘুম নেই, বাতাসে কেমন একটা ঠান্ডা ভাব। সে আয়নার দিকে তাকাতেই দেখল ভেতরে আলো জ্বলছে, যেন আরেকটা ঘর আছে ওদিকে। ভয় আর কৌতূহলের মিশেলে এগিয়ে গেল। আয়নার পৃষ্ঠ এক মুহূর্তের জন্য তরলের মতো নরম হয়ে উঠল, আর ভিতর থেকে এক হাত বেরিয়ে এলো। সেই একই মুখ, কিন্তু চোখ কালো, মুখে এক বিকৃতি হাসি। আয়নাটা ফেটে গেল না, বরং ভেতরের সেই প্রতিচ্ছবি আসতে বলল, তুমি তো আমাকেই খুঁজছিলে। তারপর সব নিভে গেল। পরদিন সকাল, তানভীরের সহকর্মীরা এলেন প্রজেক্ট দেখতে, কিন্তু তানভীর নেই। শুধু দেখা গেল সিঁড়ির মাথার আয়নায় একটা ছায়া স্থির দাঁড়িয়ে আছে। আয়নার গায়ে লালচে অক্ষরে লেখা, ওপারে আলো বেশি। সবাই ভয়ে পালিয়ে যায়, বাড়িটা তালাবদ্ধ করে দেওয়া হয়। 10 বছর পর একজন ইউটিউবার সেই বাড়িতে যায় হরর ভিডিও বানাতে। ক্যামেরায় দেখা যায় সব ধুলো মাখা ঘর, কিন্তু যখন সে সিঁড়ির মাথায় পৌঁছায়, ক্যামেরা নিচ থেকে ঘুরে যায় আয়নার দিকে, আর তাতে স্পষ্ট দেখা যায় তানভীর দাঁড়িয়ে আছে ভেতরে, একদম জীবন্ত, চোখের দৃষ্টি সরাসরি ক্যামেরার দিকে। শেষ মুহূর্তে ইউটিউবারের ভয় পাওয়ার শব্দ, আর স্ক্রিন অন্ধকার হওয়ার আগে শোনা যায়, আয়না ঘরে স্বাগতম। আজও আয়না ঘর ভাড়া পড়ে আছে ফাঁকা। লোকজন বলে, কেউ ওখানে গেলে আয়নাটা ঝাপসা হয়ে যায়, আর কাছে কারো নিঃশ্বাস জমে লেখা দেখা যায়, আমি দেখতে চেয়েছিলে, এখন আমিই তোমায় দেখছি। ধন্যবাদ ঘটনাটি যিনি পাঠিয়েছেন। আর যে ঘটনাটি
এতক্ষণ পড়লাম অতীত রিপিট। সেই ঘটনাটি থেকে আমাদের কিছু রোমাঞ্চকর অনুভূতি হলো। প্রিয় লিসেনার্স, এখন আপনাদেরকে নিয়ে যাব বাস্তব জীবনের এক ভয়ঙ্কর ঘটনার সান্নিধ্যে। যে ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় ৩৫ বছর পূর্বে, ১৯৯০। প্রিয় লিসেনার্স, ঘটনাটি খুলনা জেলার ঘটনাটি খুলনা জেলার বটিয়াঘাটা এলাকার। রিপন নামে আমাদের এক ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা। রিপন তখন মাত্র ক্লাস 9-এ পড়ে। প্রচণ্ড ডানপিটে এবং প্রচণ্ড দস্যিপনা একটি ছেলে হিসেবে সে তার এলাকার প্রত্যেকের কাছে পরিচিত ছিল। সমবয়সীদের মাঝে সে ছিল একেবারে ইচড়ে পাকা সর্দার। স্বাভাবিকভাবে সময়টা শীতকাল ছিল। রিপন ভাইয়ের শীতের দিনে রস চুরি করা, অর্থাৎ খেজুর রস চুরি করার একটি অদ্ভুত অভ্যাস ছিল। রাতের বেলা দল বেঁধে খেজুর রস চুরি করে কাঁচা রস খাওয়া, অথবা ওই রস দিয়ে মিষ্টি পায়েস রান্না করে খাওয়া, কখনো চালের পায়েস, কখনো বা সেময়ের পায়েস রান্না করে খাওয়া তাদের এক ধরনের নিত্য, মানে শীতকালের তাদের এক ধরনের অভ্যাস ছিল। তো 90 দশকের কথা বলছি। তো দর্শক চিন্তা করুন, কোনো বিদ্যুৎ নেই, কিছু নেই। রাত 8টার পরেই সমস্ত গ্রামগুলো নীরব নিথর পড়ে থাকে। জোরে একটা কাশি দিলেও তার শব্দ যেন অনেক দূর পর্যন্ত চলে যায়। সে সময় গ্রাম বাংলার পরিবেশটা ছিল এমন। সারাদিন ধরে প্রচণ্ড খাটুনির পর রাতে কোনো রকম খেয়ে দে আর মুরব্বি হলে এশার নামাজের পর সবার ঘুমের রাজ্যে চলে যেত। তো এমন এক রাতে রিপন ভাইয়েরা দল বেঁধে রস চুরি করে পায়েস খাওয়ার জন্য তারা নিয়ত করলো বা তারা প্রস্তুতি নিল। আগের দিন বিকেলে দল বেঁধে তারা যখন মাঠে খেলছিল ফুটবল, তখনই প্রত্যেকের সাথে প্রত্যেকের কথা হয়, রাতের বেলা 3 রাস্তার মোড়ে আসতে হবে। গাছিকে দেখেছি গাছে নতুন রসের ঠিলে বুঝেন তো? ঠিলা বুঝেন? খুলনার আঞ্চলিক ভাষায় ঠিলা বলতে, অর্থাৎ রসের জন্য যে ছোট ছোট কলসি বাঁধা হয় সেটাকে ঠিলা বলে। তো তারা বলছে যে রসের ঠিলা বেঁধে রেখে গেছে গাছি, অর্থাৎ যিনি গাছ কাটেন। তো মোটামুটি রাত 12টা-1টার দিকে দেখা যাবে যে ওই গাছের রস সংগ্রহ করে খাওয়ার মতো অবস্থা হয়ে যাবে। তো তারা সেখানে বুড়ির ভিটে নামে একটি জায়গা আছে, বুড়ির ভিটে নামে একটি জায়গা আছে, সেখানে অনেক খেজুর গাছ। সেখানে গাছে গাছে এমন রসের জন্য ছোট ছোট যে মাটির কলসি বা ওনারা ঠিলা বলেন, সেটা পাতা আছে। তো তারা বললেন যে এই রস পাড়তে হবে, অর্থাৎ ওই ঠিলে থেকে রস সংগ্রহ করতে হবে। তো যেই কথা সেই কাজ। তো এর মাঝে তরুণ নামে এক বড় ভাই ছিলেন, মানে আমাদের বড় ভাই, তাদের বন্ধু। তরুণ নামে এক বড় ভাই ছিলেন। তিনি বললেন, বুড়ির ভিটের ওদিকে যাস না, প্রচণ্ড ভয়, আর দিনের বেলায় ওখান দিয়ে হাঁটতেই মানুষের গা ছমছম করে, রাত 12টায় যাবি।
বাকি বন্ধুরা সবাই মিলে তরুণ ভাইকে টিটকিরি করে, বিভিন্নভাবে তাদের বোলিং করে, এই করে ভিতু কাপুরুষ এমন কথাগুলো বলে। তো এতে তরুণ ভাই যিনি আছেন ওনারও একটু খারাপ লেগে ওঠে যে এইভাবে আমাকে বুলি করছে, এভাবে এই করছে, আমাকে ভীতু বলছে, কাপুরুষ বলছে। তো উনিও জিদ করে বলেন, হ্যাঁ আমিও যাব তোদের সাথে। তো যেই কথা সেই কাজ। রাতে খাওয়া দাওয়া শেষ করার পর সমস্ত গ্রাম যখন ঘুমিয়ে পড়েছে, তখন ওনারা 5 জন ওই যে 3 রাস্তার মাথা, ওই 3 রাস্তার মাথায় গিয়ে দেখা হবে। বিকেলবেলা ফুটবল খেলতে খেলতে তারা নির্দিষ্ট করেছে। তো রিপন ভাই সবার আগে সেখানে পৌঁছে যাওয়ার পর গ্রাম বাংলা সে সময়ের ঐতিহ্য বিড়ি, গোপাল বিড়ি টানতে থাকে সেখানে গিয়ে। তো কিছুক্ষণ পর দেখা যায় সেখানে আরও কিছু লোক, মানে আরও তাদের যে বন্ধুরা এক এক করে আসছে। তরুণ ভাই এলো সবার শেষে। তো সবাই মিলে যেতে হবে। রিপন ভাই সবাইকে বলেছে, তোরা মোটা দেখে লাঠি সংগ্রহ কর, অর্থাৎ তারা মোটা দেখে লাঠি সংগ্রহ করে নিয়ে যাবে। এবং ওই যে তরুণ ভাইয়ের কথা বলেছিলাম, তরুণ ভাইয়ের কাছে বড় একটি হাঁড়ি, মানে ওই হাঁড়িতে করে তারা ওই কলসি থেকে, ছোট কলসিতে যে রসগুলো হবে রসগুলো জমিয়ে রাখবে। তো 5 জন আস্তে আস্তে রওনা দিল। আর একজন করে, এখন তো আমাদের অনেক সিগারেট ব্র্যান্ড বিভিন্ন জিনিস রয়েছে, তারা ওই গোপাল বিড়ি টানতে টানতে বন্ধুবান্ধব একসাথে গান গাইতে গাইতে রওনা হচ্ছে। শীতের রাত, শীতের রাত, তারা 5 বন্ধু যেতে হবে বুড়ির ভিটায়। রস সংগ্রহ করে নিয়ে আসতে হবে। মোড়ের যে দোকানটি আছে, দোকানের সাথে কথা হয়েছে, ডাক দিলেই সে দরজা খুলে ভিতর থেকে যে প্রয়োজনীয় অন্য রসদ, নারিকেল, চাল, এগুলোর ব্যবস্থা করবে। জম্পেশ খাওয়া দাওয়া হবে। এদিকে 5 জন আস্তে আস্তে বুড়ির ভিটের দিকে যাচ্ছে। চাঁদনি রাত, কিন্তু কুয়াশায় এমনভাবে ঘেরা, এমনিতেই এক ধরনের ভৌতিক পরিবেশ সৃষ্টি হয়ে যায়। রিপন ভাইরা আস্তে আস্তে বুড়ির ভিটাতে পৌঁছায়। পৌঁছানোর সময় সাদা রঙের একটা গরু তারা দেখল একটি খেজুর গাছের নিচে দাঁড়িয়ে আছে। তো স্বাভাবিক কান্নাকার গরু, হয়তো বা রাখাল গরুটি বাড়ি নিতে ভুলে গিয়েছে। কিছু দূর সামনে গিয়ে আবার তারা দেখল একটা গরুর বাছুর, অদ্ভুত সাদা, সেটিও গুটিসুটি মেরে শুয়ে আছে এটা গাছের গুড়ির পাশে। তো তাদের তো তখন রস সংগ্রহ করাই মাথায়, এগুলো তারা স্বাভাবিকভাবে নিয়েছে। তো গাছে কে উঠবে? সিরাজ ভাই নামে এক বড় ভাই, তাদেরই বন্ধু, উনি গাছে উঠতে ওস্তাদ। প্রতি বছর গাছে ওঠার দায়িত্বটা তার উপরই পড়ে। সামনে যে গাছগুলো আছে, যে গাছগুলো তারা দেখলেন, এর মাঝে ওনারা তো ওই এলাকারই সন্তান, ওনারা ভালো মতো জানতেন যে কোন গাছে কেমন রস হয়, কোন গাছে বেশি রস হয়, কোন গাছে রস কম হয়। তো মোটামুটি সিরাজ ভাই যেহেতু গাছে উঠতে দক্ষ, সিরাজ ভাই প্রথম গাছটিতে তরতর করে উঠে গেলেন, একেবারে বানরের মতো। তো তরতর করে উঠে যাওয়ার পর তিনি রসের হাঁড়িটি সংগ্রহ করে নিচে আনলেন এবং প্রায় অর্ধেকটা হাঁড়ি রসে ভরা। সেটাকে বাসা থেকে নিয়ে আসা
অ্যালুমিনিয়ামের যে হাঁড়িটি আছে সেই হাঁড়িতে ঢেলে রেখে উনি আবার উপরে গিয়ে ওই দড়িটি বেঁধে রাখলেন। এভাবে 1টা 2টা 3টা 4টা কি 5টা গাছে ওঠার পর বেশ ভালোই রস জমছে, কিন্তু ওনাদের যতটুকু প্রয়োজন ততটুকু রস হতে আরও অনেক সময় লেগে যাবে। তো ওনারা সিরাজ ভাই 5টি গাছে ওঠার পর একটু জিরাতে যাচ্ছেন, একটু 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 বিশ্রাম নিতে যাচ্ছেন। যথারীতি সিগারেটে অর্থাৎ বিড়িতে ফোকা শুরু হয়ে গেল। বন্ধুবান্ধব সবাই মিলে বিড়ি ফুঁকছে। ইন দ্য মিন টাইম ওনারা দেখলেন ওনারা হাঁড়িটি রেখে জাস্ট গোল হয়ে সবাই বিড়ি খাচ্ছে। তো হঠাৎ করে তরুণ ভাই বলে উঠল, আমাদের রসের হাঁড়ি গেল কই? রসের হাঁড়ি কোথায় গেল? তাদের পাশে যে রসের হাঁড়ি দেখলো রসের হাঁড়ি নাই। তারা খুঁজতে শুরু করলো এখানে ওখানে ওখানে ওখানে, মনে করেছে হয়তো আমরা এখানে রাখিনি, অন্য কোথাও রাখছি, কিন্তু রসের হাঁড়ি পেল না। রসের হাঁড়ি খুঁজতে 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 একটা পর্যায়ে রিপন ভাই সহ 3জন আলাদা হয়ে যায়। সিরাজ ভাই এবং তরুণ ভাই আলাদা হয়ে যায়। অর্থাৎ 5 জনের গ্রুপটা 2 জন, এক গ্রুপে 2 জন, এক গ্রুপে 5 জন, এক গ্রুপে 3 জন, এভাবে তারা না আলাদা হয়ে যায়। আগেই আপনাদের বলেছি তরুণ ভাই একটু ভীতু প্রকৃতির। তিনি সিরাজ ভাইকে জড়িয়ে ধরে কাঁদছেন যে এখানে কিছু একটা আছে, বুড়ির ভিটে খুব খারাপ জায়গা, এখানে আমাদের এইভাবে আসা উচিত হয়নি, এখন কি হবে, হারিয়েও পাওয়া যাচ্ছে না, আমরা 2 জনও হারিয়ে গেছি। এদিকের যে 3 জন, এই 3 জন মোটামুটি ভালো আছে। এই 3 জন ওই যে 2 জন হারিয়ে গেছে ওই 2 জনকে খুঁজছে, হারিয়েও খুঁজছে। ইন দ্য মিন টাইম এই সময় ওই যে সিরাজ ভাই এবং তরুণ ভাই 2 জন দেখছে ওই যে গাছের নিচে একটা সাদা গরু দাঁড়িয়েছিল, সেখানে সাদা কাপড় পরা এক নারী মূর্তি। তাদেরকে ডেকে বলছে, রস চুরি করতে আইসোস? হ্যাঁ, এই রাতে? তোরা জানিস না এটা আমার বাগান? তরুণ ভাইয়ের তো অবস্থা খারাপ, দাঁত কপাটি লেগে পড়ে যাওয়ার মতো অবস্থা, কিন্তু সিরাজ ভাই ছিল সাহসী। হাতে পাকা লাঠি, সে লাঠি দেখিয়ে বলল, এক্ষুনি এখান থেকে সরে যাবে, না হলে পিটায় ভর্তা বানায় ফেলব। তখন হঠাৎ করে খিলখিল করে হাসির শব্দ পেল তারা। হাসির শব্দ দেখে তারা যখন উপরে তাকালো, উপর থেকে হাসির শব্দ আসছে, খিলখিল করে হাসির শব্দ আসছে। তারা যখন উপরে তাকালো তখন দেখলো বাচ্চা একটা ছেলে উপর থেকে হাসছে আর বললে, রস খাবি না, তোদের সব রস আমরা খেয়ে ফেলেছি। তরুণ ভাই প্রায় বেহুশ হয়ে যাওয়ার মতো অবস্থা। এমন পরিস্থিতিতে পড়লে যে কারো হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যাওয়া কথা। তরুণ ভাইয়ের দাঁতে দাঁত খটখট, শুধু বেহুশ হচ্ছেন না, বা হয়তোবা তিনি মনে করছেন যে আমি কেন বেহুশ হচ্ছি না। বেহুশ হননি উনি, অচেতন হয়ে যাননি। সিরাজ ভাই সাহস করে বলল, তরুণ ম্যাচ দে। তরুণ ভাই পকেট হাতে ম্যাচ বের করল। এবার সিরাজ ভাই পকেটে যে গোপাল বিড়ি ছিল সেই গোপাল বিড়ি ঠোঁটে নিয়ে
যখনই ম্যাচ জ্বেলেছে দেখে সামনে কিছুই নেই, না সেই নারী অবয়ব, না গাছের উপরে সেই বাচ্চা। গাছের নিচে হাড়ি উপর করে ফেলা। তখন তারা ভয়ডর সব কিছু বলে হাঁক দেয়, রিপন, রিপন, হাফিজ, বাদল। কিছুক্ষণ ডাকাডাকির পর অন্য দিক দিয়ে শব্দ আসে, তোরা কোথায়? তোদের খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? কোথায় হারাইছিস? তখন মোটামুটি দেখা যায় যে রিপন ভাই এবং সিরাজ ভাই তারা ওই বাগানের নিচে যে একটা খাল বয়ে গেছে, ওই খালের পাড়ে বসা, খালের পাড়ে দাঁড়ানো। অন্যদিক তরুণ ভাই এবং সিরাজ ভাই খালের পাশে দাঁড়ানো, এবং রিপন ভাইও তার সাঙ্গপাঙ্গ তারা যে তিনজন ছিলেন, তারা তিনজন খুঁজতে খুঁজতে তাদের খালের পাশেই আবিষ্কার করেন। এদিকে তরুণ ভাইয়ের অবস্থা খারাপ, খটখট করে দাঁতে দাঁত বাড়ি খাচ্ছে, বেহুশ হয়ে যায় এমন অবস্থা। খালে নেমে চোখ মুখে একটু পানির ছিটা দিয়ে তাকে মোটামুটি একটু ধাতস্থ করে খালি হাঁড়িটি তারা আবার সংগ্রহ করে নেয়। দমে যাওয়ার পাত্র নয় তারা, গ্রামের মানুষ তো। তারা এই অবস্থা দেখে কি বলে ওটাকে, অভ্যস্ত। এই অবস্থা দেখে অভ্যস্ত। তো তারা একটা পর্যায়ে কি করলো, গিয়ে এবার রিপন ভাইয়েরা তারা সবাই একসাথে হওয়ার পর তরুণ ভাইকে তারা মোটামুটি সুস্থ করে তুলল, কিন্তু তারা দমে যাওয়ার পাত্র না। গ্রামের ছেলে তো, দুঃসাহসী, ডান পিটে। তারা চিন্তা করলো না, ও রস পাড়তেই হবে, পায়েস খেতেই হবে। এইরকম ছোটোখাটো ভূত টুত দেখে ভয় পেয়ে কি আর গ্রামের ছেলেদের জীবন চলে? এর সাথে তো তারা নিত্য পরিচিত। তো তারা আবার রস সংগ্রহের জন্য অন্য যে গাছগুলো আছে সেই গাছগুলোতে যেতে শুরু করে। লিসেনার্স, আপনাদের মনে আছে প্রথমে একটি বড় গরু এবং একটি বাছুরের কথা বলেছিলাম। এবার বিপত্তি বাধায় ওই ছোট যে বাছুরটি আছে, বাছুরটি তাদের পায়ে 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 চলছে, খুবই ডিস্টার্ব করছে, মানে গা ঘেঁষছে, পায়ে চলছে। আশ্চর্যের বিষয় হচ্ছে বাছুরটিকে স্বাভাবিক লাগছে না। স্বাভাবিক আমরা যেমন বাছুর দেখে অভ্যস্ত ঠিক তেমন না। মাথাটা যেন স্বাভাবিক গরুর বাছুর থেকে কিছুটা বড়, আর হাঁটা চলার তার যে স্টাইল, হাঁটা চলার স্টাইলটাও অন্যরকম। তো ওনারা এসব কিছুই পাত্তা দিচ্ছেন না, বা তখন পর্যন্ত ওনাদের মনে নাই এই বাছুরের মধ্যেও কোনো ভৌতিক কোনো কিছু থাকতে পারে। যথারীতি ভীতু তরুণ ভাই সে রিপন ভাইকে ডেকে বলছে, রিপন দেখ, বাছুরটার মাথা না কেমন যেন লাগতেছে। বাছুরের মাথা এত বড় হয়? সিরাজ ভাই তরুণ ভাইকে আরেকটা বিড়ি দিয়ে বলে, তোর মাথা নষ্ট হয়ে গেছে, একবার বেহুশ হয়ে গেছিলি না, তোর মাথা নষ্ট হয়ে গেছে, বিড়ি টান। তো মোটামুটি এখানেই হলো। তারা আবার নতুন উদ্যমের সামনের যে গাছগুলো আছে এই গাছগুলো বাওয়া শুরু করলো। আস্তে আস্তে আবারও সেই সিরাজ ভাই গাছে ওঠা শুরু করলো এবং রস পাড়া শুরু করলো। আবারও হাঁড়িতে জমতে শুরু করলো রস। এর আগে তো দুইজন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং তারা যে অশরীরী মহিলা এবং একটি বাচ্চা দেখেছিল, এবার তারা টের পাচ্ছে পাঁচজনই একসাথে টের পাচ্ছে। বেশ কিছু দূরত্ব মেইনটেন করে, মনে করেন তারা যেখানে আছে তার থেকে
50 হাত বা 50 হাত 25 গজ এরকমই লেখা, 25 গজের মতো ডিস্টেন্স মেনটেন করে মাঝে মধ্যে তারা দেখছে ওই নারী অবয়ব, সামনে বাচ্চা, দুজন হেঁটে যাচ্ছে, খিলখিল করে হাসছে। তরুণ ভাইয়ের তো অবস্থা খারাপ যথারীতি, কাপড়ে শিশু হয়ে যাচ্ছে। ওদিকে সিরাজ ভাইয়ের থামার কোনো লক্ষণ নাই, তিনি একের পর এক গাছে উঠছেন, রস সংগ্রহ করছেন। হঠাৎ তাদের ওই যেখানে ওই মহিলা আর যে বাচ্চাটাকে দেখা যাচ্ছিল, হঠাৎ দেখা গেল সেখান থেকে ওই গরু এবং বাছুর একসাথে হেঁটে আসছে। হঠাৎ করে ওই নারী এবং যে বাচ্চার যে অবয়বটা দেখা যাচ্ছিল যেখানে, সেটা অদৃশ্য হয়ে গেল, সেখান দিয়ে গরু আর বাছুর হেঁটে যাচ্ছে। এমনিতেই বারবার গাছে উঠে সিরাজ ভাই প্রচণ্ড ক্লান্ত ছিল, মেজাজটাও খিটখিটে ছিল। ডেকে বললেন, রিপন আগে ওইটারে পিটাবো। এটা বলে উনি হাতের লাঠি নিয়ে তেড়ে গেলেন। উনি দৌড়াচ্ছেন, গরু এবং বাছুরও দৌড়াচ্ছে, কখনো দেখা যাচ্ছে কখনো দেখা যাচ্ছে না। এক গাছ থেকে আর এক গাছ, উনি দৌড়িয়ে এক গাছের কাছে যাচ্ছেন তো দেখা যাচ্ছে আরও দূরে অন্য কোনো গাছের ওইখানে। এখন বিষয়টা আর এই ইন্দ্রজালের ভিতর সীমাবদ্ধ নেই, কখনো গরু এবং বাছুর দেখা যাচ্ছে, কখনো মহিলা এবং বাচ্চা দেখা যাচ্ছে। সিরাজ ভাই অটল, একের পর এক দৌড়িয়ে যাচ্ছেন। দৌড়াতে 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 উনি যখন বাকি 4জনের কাছে ফিরে আসলেন, তখন ওনাদের কাছে বিস্ময়ের সবচেয়ে বড় অংশটা বাকি ছিল। উনি এসে দেখেন তরুণ ভাই পাগলের মতো আচরণ করছে, এবং পূর্বের মতো এবারও কিন্তু যে হাঁড়িতে রস সংরক্ষণ করা হয়েছিল সেই হাঁড়িটি নাই, হাঁড়িটি খুঁজে পাওয়া যাচ্ছে না। তরুণ ভাই মারাত্মক রকম পাগলামি করছে, কখনো গান গাইছে, কখনো হাত পা ছোড়াছড়ি করছে। দর্শক, ভয় এবং সাহস দুইটাই কিন্তু সংক্রামক। অর্থাৎ আপনি যখন ভয় পেতে থাকবেন তখন ভয় আপনাকে যেতে ধরবে, আপনি যখন সাহস করে আগাবেন তখন আপনি সাহসে বুক বাঁধতে পারবেন। তরুণ ভাইয়ের এই ভয় দেখে সবার ভিতরে ভয় সংক্রামিত হলো। হঠাৎ করে তারা 5জনই একটি হাসির শব্দ শুনতে পেল। কিরে, রস খালি নে? তারা একটু বসে ঝিমিয়ে পড়ল। প্রত্যেকের জায়গায় আতঙ্কিত, ভীত, সন্ত্রস্ত। তো ওই বয়সে তাদের আর কি করার, 9-10-এ পড়া বয়স। ওই ফুক ফুক করে বিড়ি ফোঁকা ছাড়া আর কোনো কাজ নেই। বিড়ি ফুঁকছে, এদিকে তরুণ ভাইয়ের অবস্থা খারাপ। রিপন ভাই এবং হাফিজ ভাই দুজন তরুণ ভাইকে দিল কষে মার, লাথি কিলো, বন্ধুবান্ধব যেটা হয় আর কি। তো মারধর খেয়ে তরুণ ভাই মোটামুটি সুস্থির, মনে হলো যে একটু সেন্সে ফিরে আসলো। সিরাজ ভাই কিন্তু জমে যাওয়ার পাত্র না, রস তার পাড়তেই হবে, রস চুরি করতেই হবে, পায়েস তার খেতেই হবে, এখানে কোনো কম্প্রোমাইজ নাই। আবার গাছে উঠলেন। বাকি শেষ মাথার যে গাছগুলো ছিল সেই গাছগুলো বেয়ে আবার তারা হাঁড়ি প্রায় পূর্ণ করে ফেললেন মিষ্টি সুমিষ্ট খেজুর রসে। কিন্তু বিপত্তি আবারও বাঁধল। রস মাথায় করে নিয়ে যাচ্ছেন, পেছন পেছন শব্দ আসছে, ওই যে মহিলা এবং ওই যে বাচ্চা,
20-30 হাত দূরত্ব বজায় রেখে বারবার বলছে, রস নিয়ে যাস নে, রস নিয়ে যাস নে, ওটুক দিয়ে যা। এবার সবাই মিলে চিন্তা ভাবনা করলো যে এবার যত যাই হোক হাঁড়ি আর তারা নিচে রাখবে না। তো কাঁধ থেকে হাঁড়ি নামিয়ে গোল হয়ে 3জন হচ্ছে হাঁড়ির 3 মাথা ধরে নিয়ে যাচ্ছে, বাকি 2জন লাঠি নিয়ে পাহারা দিতে দিতে। দর্শক শুধু চিন্তা করুন, এই অবস্থায় পড়লে আপনি আমি কি করতাম? রস খাওয়া তো দূরের কথা, দৌড়িয়ে প্রাণ বাঁচানোর জন্যই হয়তো বা পাগল হয়ে যেতাম। কিন্তু গ্রামের ওই ডানপিটের সাহসী 5 ভাই, তারা ডিটারমাইন্ড, তারা যেন তাদের সাথে খেলছে। আসলে আমার মাঝে মধ্যে অবাক লাগে যে এই ধরনের পরিস্থিতিতে মানুষ যখন পড়ে তখন তাদের সেন্সে ঠিক কী কাজ করে। আমাদের পরিচিত পৃথিবীর বাইরে কোনো কিছু আমরা এক্সপেরিয়েন্স করছি। তো যাই হোক, তারা এইভাবে আস্তে আস্তে নিতে নিতে যখন বাগানের সীমানা পার হবে, তারা বিস্মিত হয়ে দেখে সব জায়গায় বেড়া দেওয়া। তারা এদিক ঘুরছে ওদিক ঘুরছে, তাদের অতি পরিচিত জায়গা, তারা এদিক ঘুরছে ওদিক ঘুরছে, এ পথ দিয়ে ও পথ দিয়ে, গাছের ফাঁকা দিয়ে, যেখানেই যাচ্ছে প্রত্যেকটা জায়গায় বেড়া দেওয়া। অর্থাৎ বেড়ার যেখানে দরজাটা ছিল সেই দরজাটা তারা আর খুঁজে পাচ্ছে না। দর্শক ভাবুন, আপনি চারপাশ দিয়ে শুধু বেড়াই পাচ্ছেন, কিন্তু আপনি কিছুক্ষণ আগে ওই দরজা দিয়ে এই বাগানে প্রবেশ করেছেন, কিন্তু এখন আপনি চারপাশে শুধু বেড়াই পাচ্ছেন, বাগানে প্রবেশ করতে পারছেন না। প্রায় আধা ঘন্টা ধরে ঘোরা এবং পেছন পেছন ওই যে মহিলা এবং বাচ্চা, তাদের ঘ্যান 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 ঘ্যান। চিন্তা করুন তো, আধা ঘন্টা ধরে আপনি এমন ঘুরছেন, আপনার পেছনে অশরীরই ঘুরছে, কেমন লাগবে আপনার? তো একটা পর্যায়ে তারা চিন্তা করে যে বেড়া ভেঙেই তারা বের হবে। চারপাশের যে বেড়া, এই বেড়া ভেঙেই তারা বের হবে, যেহেতু তারা কোনো পাচ্ছে না, দরজা পাচ্ছে না। তারা বেড়ার এক জায়গা দিয়ে যে লাঠিগুলো, বা আমাদের এলাকায় যেটা বলে, বা এলাকার ভাষায় যেটা বলে এলাকার কচা, এই কচাগুলো উঠিয়ে তারা হচ্ছে মোটামুটি একটা জায়গা তৈরি করে বের হয়ে যায়। দর্শক, মনে হচ্ছে বিস্ময়ের শেষ না। অবাক হয়ে তারা দেখল, তারা যেখান দিয়ে বের হয়েছে সেটা ঠিক নদীর কিনার ঘেঁষে হিন্দু সম্প্রদায়ের শ্মশান। আজ বিকেলেই হয়তো বা কাউকে দাহ করা হয়েছে। সাদা কাপড়, হাড়ি, সব কিছু সেভাবেই পড়ে আছে। এমন ভয়ের পর হঠাৎ তারা শ্মশান থেকে বের হচ্ছে, এটা তারা মেনে নিতে পারছে না। কোথায় বাগান আর কোথায় শ্মশান? শ্মশানের কি বেড়া কোথা দিয়ে এলো? আর তারা বেড়াই বা কোথা দিয়ে ভাঙলো? শ্মশান তো বাগান থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরে, আর এক গ্রামে। তাহলে তারা এতক্ষণ কোথা দিয়ে রস সংগ্রহ করলো? কারা ছিল পাশে? যাই হোক, দ্রুত তারা শ্মশান পার হলো, শ্মশান থেকে বের হয়ে রাস্তায় উঠল। গ্রামের ডানপিটে ছেলেদের জোরটা বড় মারাত্মক, হাড়ি ছাড়েনি তারা। রসের হাড়ি তারা প্রোটেক্ট করে নিয়ে এসেছে। ঠিক দোকানের কাছে গিয়ে দরজায় ঠক 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 ঠক। হাশেম ভাই, দরজা খোলেন। হাশেম ভাই প্রস্তুত ছিল, যথারীতি দরজা খোলা হলো।
তারা সবাই ভিতরে প্রবেশ করলেন। অনেকখানি, প্রায় 1 হাঁড়ি রস। তাদের যে টার্গেট ছিল যে ওই রস দিয়ে তারা পায়েস রান্না করে খাবে। পায়েসও রান্না হলো এবং পায়েস রান্না করার পর প্রত্যেকে যতদূর সম্ভব পেরেছে পায়েস খেয়েছে, খেয়ে দোকানে ঘুমিয়ে গেছে। ইফেক্টটা শুরু হলো সকাল থেকে। সারা রাত যে তরুণ ভাই সবচেয়ে বেশি ভয় পেয়েছে, ভুগেছে, সেই তরুণ ভাই বাদে আর বাকি 4 জনেরই তেড়ে জ্বর, একই সাথে রক্তবমি, ডায়রিয়া। কেউ কিছু বলে না। আর সেই 90-এর দশকে, আর্লি 90s, 1990-91 সাল, সে সময় আজকের মতো হসপিটাল, ফার্মেসি, ডাক্তার অ্যাভেলেবেল ছিল না। ডাক্তার ডাকা হয়, ডাক্তার এসে খাওয়ার স্যালাইন, 2-1টা কলেরার ওষুধ, এগুলোর ব্যবস্থা করে। কিন্তু অবস্থা খুব বেশি একটা ভালো হয় না। প্রত্যেকেই মনে হয় জমে টানাটানি করছে, প্রত্যেকেই বুঝি প্রাণ চলে গেল। তো 2-3 দিন যাওয়ার পর তরুণ ভাই তাদের সবারই অবস্থা দেখে সবাইকে বলে দিল, আমরা এমন এমন বড়ির ভিটাতে গেছিলাম রস চুরি করতে, আমরা এটা এটা দেখেছি। তো স্থানীয় মসজিদের যিনি খতিব আছেন, বা ওই সময় বলা হতো বড় হুজুর, পাশের মাদ্রাসার শিক্ষক, উনি এলাকার একজন প্রথিতযশা আলেম, বিদ্বান ব্যক্তি এবং বিভিন্ন বিষয়ে পারদর্শী, এসব বিষয়ে পারদর্শী হিসেবে পরিচিত ছিলেন। তাকে ডাকা হলো। তিনি এসে প্রত্যেককে মসজিদে আসতে বললেন। মসজিদে আসার আগে প্রত্যেককে গোসল করিয়ে, অজু করিয়ে মসজিদের ভিতর বসানো হলো। হুজুর তার স্বাভাবিক যে দোয়া দরুদ আছে, দোয়া দরুদ পড়ার এক পর্যায়ে তিনি কিছুটা ধ্যানমগ্ন হয়ে গেলেন মনে হলো। ধ্যানমগ্ন হওয়ার পর তিনি জিজ্ঞেস করলেন যে, তোমরা কি যাওয়ার সময় কোনো গরু এবং বাছুর দেখেছিলে? সবাই এক বাক্যে বলল হ্যাঁ। তো হুজুর বলছেন যে ওই গরু এবং বাছুর ওরা প্রকৃতপক্ষে ছিল জিন, এবং তারা খারাপ দিন ছিল, মানুষকে বিভ্রান্ত করাই তাদের কাজ। বিভ্রান্তির মাধ্যমে মানুষকে বিপদে ফেলে, হয়তোবা কিছু কিছু ক্ষেত্রে হত্যাও করে ফেলে। তোমাদের ভাগ্য ভালো এবং তোমরা সাহসিকতার জন্য হয়তোবা বেঁচে ফিরে এসেছো। এবং এই জিনগুলো তোমাদেরকে ঠিকই পথ ভুলিয়ে টেনে আরও বেশি ভয়ঙ্কর জায়গায়, শ্মশান পর্যন্ত নিয়ে যায়, যা তোমরা ঘুণাক্ষরেও টের পাওনি। তো হুজুর পরবর্তীতে ঝাড়ফুঁক করে দিলেন, তাদের তাবিজ লিখে দিলেন, পানি পড়ে পানি খাওয়ার জন্য দিলেন, গোসল করার জন্য দিলেন। তো পরবর্তীতে দেখা গেল 2-3 দিনের ভিতর তারা প্রত্যেকে মোটামুটি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসলো। কিন্তু যে সুস্থ ছিল, যার কিছু হয়নি, সেই তরুণ ভাই কিন্তু ওই ঘটনার কয়েকদিন পরেই পাগল হয়ে যান। তার পাগলামি আজও কমেনি, আজও তিনি পাগল হিসেবেই আছেন। এবং আপনারা যদি পটিয়াঘাটার ওই অঞ্চলে যান, তরুণ পাগল বললেই মানুষ দেখিয়ে দেবে, তিনি এখন পর্যন্ত জীবিত। তো লিসেনার্স, এটা ছিল রিপন ভাইয়ের ঘটনা, বাস্তব ঘটনা। সত্য মিথ্যা যাচাই আমরা যাব না, আমাদের কাছে ঘটনা এবং ঘটনা থেকে ভৌতিক আনন্দ লাভ করাই আমাদের মূল উপজীব্য, আমাদের উদ্দেশ্য। আমরা সেখানেই যাব, আমরা সেটাই চেষ্টা করব। আর পাশাপাশি আপনাদের কাছে অনুরোধ করব, ঘটনা থেকে শুধুমাত্র আনন্দ নিন। ঘটনার সাথে বাস্তব জীবনের সাথে কোনো মিল করতে যাবেন না, বিপজ্জনক কোনো এক্সপেরিমেন্ট করতে যাবেন না, কারণ আপনার এক্সপেরিমেন্ট থেকে আপনার জীবন অনেক বেশি মূল্যবান।
আর আমরা এখানে যে ঘটনাগুলো পাই আপনাদের এই অভিজ্ঞতা থেকে পাই, আপনাদের এই জীবন ভাবধারা থেকে পাই এবং সেটা সেভাবে আমরা উপস্থাপন করি। এখানে হাজারটা সমস্যা থাকবে, হাজার ধরনের প্রশ্ন থাকবে, কিন্তু আমরা যেহেতু এক্সপার্ট নই, আপনাদের প্রশ্নে যদি কোনো সমস্যার সমাধান বা কোনো জটিল ব্যাখ্যার প্রশ্ন উপস্থাপিত হয়, আমরা এই প্রশ্ন বা ব্যাখ্যার উত্তর দিতে আগ্রহী নই। তার থেকে বরং নিছক আনন্দ আর ভৌতিক মজা নেওয়ার মাঝেই আমাদের এই ঘটনাগুলো সীমাবদ্ধ থাকুক। লিসেনার্স, আপনাদের প্রত্যেককে অন্তরের অন্তঃস্থল থেকে আমি আরজে নীল ধন্যবাদ জানাচ্ছি এত ধৈর্য নিয়ে এতক্ষণ ঘটনা শোনার জন্য। পরবর্তী কোনো এপিসোডে আবার হয়তো বা আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভৌতিক বা জীবন ঘনিষ্ঠ ঘটনা নিয়ে। বেল বাটনে ক্লিক করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরবর্তী কোনো এপিসোডে আবার কথা হবে। ততক্ষণ পর্যন্ত আমি নীল আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।